সাংঘাতিক আপনার সিদ্দিকী, সেই জন্মটা আপনার হতো? দেখুন, প্রত্যেকটা জিনিসই একটা মানুষকে তার সময়ের দিকে মজবুরিতে তাকে আগিয়ে আসতে হয়। একটা অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি আমি আব্বাস সিদ্দিকী এটা প্রথম থেকে, কিন্তু আজকে অতি সত্য কথা, হয়তো আমি রাজনীতির জগতে আসার আমার কোনো শখ বা ইচ্ছা ছিল না, কিন্তু এদের দুর্ব্যবহার, এদের যে মানুষের উপরে জুলুম অত্যাচার দেখে 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 যখন দেখলাম এরা আমার ওপরেও অত্যাচার শুরু করলো, তখন আমার ভাবতে আরো সহজ হলো যেরা মানুষকে কিভাবে জুলুম করছে। তাই তখন মানুষকে বাঁচাবার জন্যে আমি রাস্তাটা বেছে নিতে বাধ্য হলাম। বলছে আপনি শওকত মোল্লাকে দেখে নেওয়ার কথা বলেছেন। শওকত মোল্লা আপনাকে বিভিন্ন সময় আটকে দিয়েছে। এখনও দেখা যাচ্ছে ক্যানিং পূর্বে ভোটের সময় আপনার কর্মীরা মার খাচ্ছে। সেদিন দুজনকে এমনভাবে পেটানো হয়েছে যে ছবিটা মানে তাদের বাড়ি থেকে পর্যন্ত বার করতে দেওয়া হয়নি, মানে জীবন তাড়াতে বাড়ি থেকে তাদের বের হতে দেয়নি। ওই আপনি তো সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েননি। দেখুন, আমার দেখে নেওয়ার কথাটা ওই রকম না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমার যে দুর্নীতি চলছে, যে রাজ ক্ষমতাকে নিয়ে তুমি অপপ্রচার করছো, রাজনীতি তো অনেক মহান কাজ, কিন্তু তুমি রাজনীতির পাওয়ার নিয়ে সন্ত্রাসী করছো, গুন্ডাগিরি করছো, মানুষের উপর জুলুম করছো, আমার দেখে নেওয়া বলতো তোমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই পথ থেকে আমি সরিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ ছিল। আশা করছি মানুষ সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আশা করছি তার ফল 2 তারিখে বুঝতে পারবে। দ্বিতীয় নম্বর কথা, এই যে সন্ত্রাসী করছে, গুন্ডাগিরি করছে, দেখুন এই সন্ত্রাসী গুন্ডাগিরির পিছনে সব থেকে বেশি মমতা ব্যানার্জি, অভিষেক এদের হাত রয়েছে। তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে, আমার হাতে রাজ ক্ষমতা নেই। আমি একজন নাগরিক, তারাও নাগরিক, কিন্তু তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। এখনও তারা প্রশাসনকে নিজেদের তলদাস বানিয়ে ফেলেছে। সেই জায়গায় তারা যে অমানবিক কাজটা করছে, এই কাজ সারা পৃথিবী এবং সারা দেশ দেখছে, সারা রাজ্য দেখছে। অবশ্যই জালিমের পতন একদিন হবে। বলছি আব্বাস সিদ্দিকী, আপনি যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করেছিলেন, একটা ভাবনা ভেবেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করেছিলেন, সেই ভাবনাটা আপনার কি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করার পিছনে কি কারণ ছিল? আপনি যেমন শিমুল সোরেন আপনার হচ্ছে মানে প্রেসিডেন্ট, আপনি এই জায়গাটা এলেন কেন? অ্যাকচুয়ালি আমার যখন এই সব দিকে ভাবলাম একটা রাজনীতির প্ল্যাটফর্ম যখন তৈরি করবো, তখন আমার মূল মকসাদটাই হলো যারা অসহায়, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, যাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, সেই সকল মানুষগুলোকে মূল স্রোতে টেনে নিয়ে আসা, তাদের অধিকারকে পাইয়ে দেওয়া। অধিকার নিতে গেলে তখন তাদের মধ্য থেকে কাউকে নেতৃত্ব দিতে হবে। তাই আমি দেখছি মুসলিম যেমন পিছিয়ে আছে, দলিত যেমন পিছিয়ে আছে, আদিবাসীরাও পিছিয়ে আছে। আদিবাসী সমাজের মধ্যে থেকে শিমুল সোরেন সাহেবের সঙ্গে আমাদের পরিচয়, এবং তিনি একজন মাস্টার সাহেব মানুষ, ভদ্র মানুষ, এবং খুবই গবেষণা করে থাকেন, রিসার্চ করে থাকেন, পণ্ডিত মানুষ। এই জন্য তেনাকে আমরা দলের প্রেসিডেন্ট করলাম, যাতে করে তার জ্ঞান গরিমা এবং তার সমাজের মানুষকে তিনি তুলে আনতে পারে, এবং আদিবাসী দলিত পিছিয়ে পড়া গরিব যে ঘরে, মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, তাদেরকে তুলে নিয়ে আসতে পারে, এই চিন্তা ভাবনা। বলছি আপনি ধরুন বাম কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আমাদের জোটে আসুন। আপনি মমতা ব্যানার্জির সঙ্গে জোটে যাননি কেন? তাহলে তো আপনার এত লড়াই করতে হতো না, খুব সহজেই অনেক কিছু। যাকে এটা কে বলেছে আমি জানি না, এটা মিথ্যা প্রচার করছে, এরকম কোনো কথা আছে। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের লক্ষ্য একটাই, কারোর সঙ্গে দুশ্মনী করা নয়, যারা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, তাদের অধিকারকে পাইয়ে দেওয়া। নতুন করে কারোর উপরে বিশ্বাস করে সম্পূর্ণ ছেড়ে দেবো না, নিজেরা তার মধ্যে থাকবে থেকে। যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছে, ভাগিদারি, আদিবাসীর ভাগিদার, দলিতের ভাগ, মতুয়াদের ভাগ, হিন্দুদের ভাগ, মুসলিমের ভাগ। হিন্দু সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি হিন্দু আজ গরিব আছে, তাই গরিব কোনো ভাগ দরকার। আমার কথা হলো গরিব যে তাদের ভাগ দরকার, আমাদেরকে ভাগ দিতে হবে। সেই জায়গায় দিদিমণি যদি বলতেন তাহলে আমি না বলতাম না। আমার সঙ্গে কারো বন্ধুত্ব নাই, কারো দুশ্মনী নাই, প্রথম থেকে বলে আসছি। কিন্তু ওই এই কথাটা যারা প্রচার করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। হ্যাঁ, তিনি কিছু প্রস্তাব দিয়েছিলেন,
সেটা সিট ছাড়া বাকি অনেক কিছু প্রস্তাব দিয়েছিলেন। তিনি ডাইরেক্ট আসেননি, তিনার পক্ষ থেকে যাই হোক তিনার পরের লেভেলেরই মানুষকে পাঠানো হয়েছিল, কথা বলা হয়েছিল। তাও আমার সঙ্গে ডাইরেক্ট নয়, একজনই আমার সঙ্গে ডাইরেক্টের মধ্যে কথা বলেছিল, বাকি নওশাদের সঙ্গে কথা বলেছিল। তা আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে একটা বাজে মিথ্যা কথা। তারা সৎ ইচ্ছা দেখায়নি, তারা সিটটাকে গ্রহণযোগ্য করতে চায় না। আরে পয়সা নিয়ে কী হবে, সিট দরকার। পাওয়ার না থাকলে অধিকারটা ছিনিয়ে আনবে কি বিধানসভা? বলছি যে আব্বাস সাহেব, যে আপনি তো সিটের কথা বলছেন, পাওয়ারের কথা বলছেন, আপনি ফুরফুরার ছেলে এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে পীরজাদা, মানে পীরের বংশ। এই জায়গাটাকে তো লোকে ভাবে যে এটা একটা মুসলমানদের পীঠস্থান। তা আপনার কথা লোকে হিন্দুরা আপনার কথা বিশ্বাস করবে না। হাজার হাজার বছরের ঐতিহ্য ফুরফুরা শরীফ একটা মুসলিমদের তীর্থভূমি হওয়ার পরও ফুরফুরা শরীফ কখনো কেউ সাম্প্রদায়িকতা বা কমনাল মাইন্ড এটাকেও ট্যাগ লাগাতে পারে না। এখানে গান্ধীবাবুর মতো মানুষ, বড় বড় স্বাধীনতা সংগ্রামীর মতো মানুষ তিনারাও এসেছেন, এবং দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি একজন যেমন ধর্মগুরু ছিলেন তেমন তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একটা প্রকৃত ধার্মিকই সে প্রকৃত দেশপ্রেমিক হতে পারে। কারণ দেশকে ভালোবাসা একটা পুণ্যের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। তাহলে সেই জায়গাতে এইটা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি করেছেন। তাই তিনি সর্বধর্মের মানুষের কথা বলেছেন, দেশের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন। আপনি তো ধর্মের কথা বলছেন, প্রকৃত ধার্মিক যে সে দেশের কথা হয় না। আপনি যদি সেই অর্থে দেখেন তাহলে মোহন ভাগবতও একজন ধার্মিক, মোদিও একজন ধার্মিক, তো তারাও তো দেশের কথা হয়। প্রকৃত ধার্মিক কি সেটা জানতে হবে। একজন ধর্ম ব্যবসায়ী হয়, একজন ধার্মিক হয়। একজন ধর্মকে সাইনবোর্ড হিসেবে কাজে লাগায়, আর একজন ধর্ম অনুযায়ী চলে। অতএব তিনারা যে ধর্মের মানুষ, সেই ধর্মের মূল গ্রন্থ অনুযায়ী তিনারা চলছে কি দেখতে হবে। শুধু দাবি করলে হয় না আমি ইসলামের অনুসারী, আমি কোরআন অনুযায়ী চলি কিনা দেখতে হবে। কোরআনের কোনো জায়গায় নেই একটা কথা যেটা অসামাজিক, মানব বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী কোনো কথা নেই। তাহলে আমার মুখ বিরোধী কোনো কথা সমাজ বিরোধী, মানব বিরোধী, দেশ বিরোধী বাইর হয়, জানতে আমি প্রকৃত ধার্মিক নয়। ঠিক তেমনই আমার যতটুকু জানা আছে, হিন্দু ধর্মের মূল গ্রন্থ চারটে, বেদ, চতুর্বেদ। বেদেরও কোনো জায়গাতে এমন কোনো কথা নেই এটা সমাজ বিরোধী, দেশ বিরোধী, মানব বিরোধী। আমি যতটুকু জানি, আমি তো পণ্ডিত নয় হইতে। সেই জায়গায় যদি কেউ বলে আমি হিন্দু, আর তার কথাটা বেদের সঙ্গে যদি টক্কর হয়, জানতে হবে সে প্রকৃত ধার্মিক হতে পারে। যাকের পরও যদি এই কথাটা কারো আঘাত লাগে, আমি কেন কোনো ধর্ম বিষয়ে বলতে চাই না, ক্ষমার নজরে দেখবেন। ধর্ম ছাড়া আলোচনা করলে মনে হয় ভালো। বলছি যে আপনি ধরুন আজকে ফুরফুরায় কখনো ডিরেক্ট রাজনীতি আসেন, আপনি একমাত্র, আপনি ফুরফুরার ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন ফুরফুরায়, সরাসরি রাজনীতিতে গেলেন। মানে এই জায়গাটা যাওয়ার পিছনে আপনার কারণটা? দেখুন, অন্যজনদের সঙ্গে আমার একটা বাড়তি পয়েন্ট, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ করতে হবে। একটাই শুধু বাড়তি পয়েন্ট, সেই বাড়তি পয়েন্টটা হচ্ছে কি, একটা দলের প্রতিষ্ঠিত করেছি, কিন্তু সেই দলের আমি দেব শুধুমাত্র সাহস করে আগে গিয়ে একটা দলের নাম দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছি। বাকি কোনো দলকে সাপোর্ট করা, যেমন আমি আজকে সাপোর্ট করছি সংযুক্ত মোর্চাকে, এই সাপোর্ট ইতিপূর্বে কেউ টিএমসিকেও করেছে, কেউ বামকেও করেছে, কেউ কংগ্রেসকেও করেছে। ইতিপূর্বে সাপোর্ট সবাই করেছে। একটা নাগরিক সাপোর্ট করবে না যদি বলে, তাহলে সে নাগরিক কেমন করে হলো? ভোট দেওয়াটাও সাপোর্ট, আর ইনডাইরেক্ট কাউকে প্রচার করে দেওয়াটাও সাপোর্ট, কোনো এমএলএ মন্ত্রী হাত তুলে স্টেজে দেখিয়ে দেওয়াটাও সাপোর্ট, কারো পিঠে হাত চাপড়ে দিয়ে বলে দেওয়ার ছেলেটা ভালো, তোমরা খেয়াল রাখো, ওটাও সাপোর্ট। সাপোর্ট সবাই করেছে, বাড়তি একটু আমি করেছি। সেটা হচ্ছে কি, একটা দল মানে প্রতিষ্ঠিত করেছি। কেন প্রতিষ্ঠিত করেছি আমি দেখেছি বারবার, এই সাপোর্ট যাদের করি তারা সাপোর্ট নেবার পরে ঠিক জায়গায় পৌঁছে গিয়ে অনেক সময় ভুলে যায়। তাই তার সাথে একটা নিজের দলকে রেখে দিলে ভুলে গেলে স্মরণ করাবার মতো যেন ক্ষমতাটা থাকে। কেন আমার লক্ষ্য গরিবদের উদ্ধার করা, গরিবদের যে অধিকার পাই। যদি এই কাজটা করা ইসলাম বিরোধী নয়, সংবিধান বিরোধী নয়, তাহলে এ বিষয়ে যদি কেউ প্রশ্ন করে বা
বাধা সৃষ্টি করে, জিজ্ঞেস করতে পারে। বাধা সৃষ্টি করাটা কারোর স্বভাব। ধরে নিই বাম কংগ্রেস আইএসএফ জোট ক্ষমতায় ধরে নিই, আপনার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ব্যবস্থা, কর্মসংস্থান বহু দিকে হয়। দ্বিতীয় নম্বর কাজ হলো শিক্ষাতে দ্রুত যারা পিছিয়ে আছে তাদেরকে আগে দেওয়া। না শিক্ষা না থাকলে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে না। আজ যেমন মানুষ বুঝতে পারছে না কে আপন কে পর। আচ্ছা, মমতা ব্যানার্জি আপনাকে বলছে আপনি ফুরফুরার চ্যাংড়া, এটা নিয়ে আপনি কোনো রকম রিয়াকশন দেবেন? মানে আপনাকে চ্যাংড়া বলছে, চ্যাংড়া শব্দটা তো অত্যন্ত বাজে শব্দ। মমতা ব্যানার্জি তো ডিরেক্ট বলছে ফুরফুরার এক চ্যাংড়া বিজেপির হয়ে কাজ করছে। আপনি কি সেই ধারণাতে বিশ্বাস করেন? দেখুন, সবচেয়ে বড় কথা, ব্যক্তি আক্রমণ করার তো আমার কোনো শখ নাই। শুধু চ্যাংড়া বললেও নেই কথা ছিল, চ্যাংড়ার থেকেও বড় কথা বলেছে শয়তান। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমার পশ্চিমবাংলায় এমন একটা মানুষ 10 বছর সিএম ছিল যার হাতিকারটা আজকে বুঝে যাচ্ছে যে হারার সময় তার দৃশ্যটা কি হচ্ছে, তার ভাষাটা কি বাহির হচ্ছে। অতএব চাপে না পড়লে মানুষ চেনা যায় না। দ্বিতীয় নম্বর কথা, আমি ব্যক্তি আক্রমণ ওনাকে করবো না। উনি আমাকে যে বিজেপির সাথে আছে হ্যান ত্যানটা বলছে, কিন্তু আমি জনগণকে বুঝিয়ে দিচ্ছি 1998 অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে উনি জোট করেছিলেন। 1999 বাংলাতে দুটো বিজেপিকে সিট দিয়েছিলেন। 1999 উনি বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিলেন। 2002 গুজরাটের দাঙ্গাতে যারা মায়ের পেট কেটে বাচ্চাকে বার করেছিল, এই সকল অমানবিক অমানুষগুলোকে উনি ফুলের তোহফা পাঠিয়েছিলেন। তারপরে আনন্দবাজার পত্রিকায় উনি খোদ নিজে বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়ব। মণিপুরে কংগ্রেস জিতেছিল, বিজেপি হেরেছিল, 2টো সিট বিজেপির কম পড়েছিল। মমতা ব্যানার্জি 2টো সিট বিজেপিকে দিয়ে কংগ্রেসকে ফেলে দিয়ে বিজেপির সরকার করেছিল। এবং বিজেপির সঙ্গে প্রায় ওনার আঁতাত আছে। এবং ওনাকে যখন মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনি বিজেপির সঙ্গে জোট করছেন কেন, উনি তখন বলেছিলেন বিজেপি তো অছুত নয়। এবং পশ্চিমবাংলায় মোদি যখন আসে, ববি হাকিমকে দিয়ে ফুলের তোহফা এয়ারপোর্টে পাঠিয়েছিল, ফুল। এবং এনআরসি এনপিআরের ব্যাপারে এত বড় একটা ড্রামা করেছিল, যখন মোদির সাথে গভর্নর হাউসে সম্ভবত মিটিংয়ে বসেছিল, তখন শালটা এইভাবে ঢাকা ছিল, এইভাবে শালটা ছিল। মিটিং করলো, মিটিংয়ে বাহির করে শালটা সরিয়ে দিল। এই জায়গায় একটা নো এনআরসি, নো এনপিআর, নো ক্যাপ লেখা ছিল। মোদির সামনে ঢাকা ছিল, বাইরের জনগণের সামনে খুলে দিল। এই যে ড্রামা, এই ড্রামাগুলো আমি ব্যক্তি আক্রমণ করছি, এটা সত্য। সেই সত্যগুলো মানুষের কাছে আমি তুলে ধরছি। মানুষ বুঝে নিয়েছে এই বাংলায় জোড়া ফুলই পদ্ম ফুলে পরিণত হচ্ছে। অর্থাৎ জোড়া ফুল হিসেবে চাষ হচ্ছে, আর জোড়া ফুল যত বয়স হচ্ছে আস্তে 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 ডিজাইনটা পদ্ম ফুলে হচ্ছে। এই বাংলার মানুষ বুঝতে পেরেছে, এই বাংলার মানুষ আর জোড়া ফুল ফুটতে দেবে না। মানুষকে আমি এটা বলছি, দিদিমণি আমায় শয়তান বলেছে, চ্যাংড়া বলেছে, ফুলপুরা কেউ নয়, পাতাল ছেলে বলেছে, কাল সাপ নাকি বলেছে। কালকে হয়তো আমার মা বাপ তুলে গাল দেয় কি তাও ডাউট হচ্ছে। অনেক মানুষ বলছে ওনার আস্তে আস্তে মেন্টাল সমস্যা হচ্ছে, আমারও ডাউট হচ্ছে। তাহলে এইভাবে তো বলা ঠিক নয়। তা সেই জায়গায় মানুষকে আমি এটাও বলছি যে পদ্মফুল যারা বন্ধ করতে চায়, অর্থাৎ যারা মানবতা প্রেমী মানুষ, যারা সম্প্রীতি চায়, ভ্রাতৃত্ব চায়, মিলবন্ধন চায়, কলকারখানা চায়, যারা রাজনীতিটাকে রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা হিসেবে চায়, রাজনীতি ধর্ম সেবার নাম নয়। ধার্মিক হও, তোমার ধর্ম অটোমেটিক। প্রত্যেকটা ধর্মের যদি কেউ ক্ষতি করে থাকে, সেই ধর্মের মান্য ওনারা ক্ষতি করে, অন্য লোকেরা ক্ষতি করে না। আমি যদি আমার ধর্মের, আমি এই ধর্মটাকে ভুল ইউজ করি, তার জন্য আমার ধর্ম বদলা হবে, অন্য কেউ আমার ধর্ম বদলা করতে পারে। সেই জায়গায় 1 মিনিট এটা বলুন, সেই জায়গায় তার এই পদ্ম ফুলকে যারা বন্ধ করতে চায় তাদের উচিত হবে, ধরুন বাজারে গুটকাকে বন্ধ করতে চাইছেন, গুটকা ব্যান্ড হবে, দোকানে দোকানে যে ছাপ্পা মেরে কিছু পাবেন না, 500, 200, 300 প্যাকেট পাবেন। পরের দিন আবার ফ্যাক্টরি দিয়ে চলে যাবে, আবার ছাপ্পা মারবেন, আবার আসবে। ফ্যাক্টরিটা তালা মেরে দিন,
বাজারে দেখবেন প্রোডাকশন বন্ধ থাকবে, বাজারে মাল পাওয়া যাবে না। অতএব জোড়া ফুল, এই পদ্ম ফুলকে যদি আপনি বাজারে বন্ধ করতে চান, জোড়া ফুলের কারখানায় তালা মেরে দিন, যেখান থেকে প্রোডাকশন হচ্ছে, তাহলে দেখবেন বাজারে আর তার মানে এই যে ব্যক্তি আক্রমণ হচ্ছে বন্দ্যোপাধ্যায় বলেছে, তার মানে কি এটা কি আপনাকে গুরুত্ব দিচ্ছে বা আপনাকে ভয় পাচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে আমি যেখানে যেখানে যাচ্ছি, যেভাবে মানুষকে আমি বোঝাচ্ছি, আমার কথাকে মানুষ যেভাবে গ্রহণযোগ্য করছে। কোনো একটা জায়গায় মমতা ব্যানার্জি 91টা সিটে ভোট হয়ে গেছে, আর আজকে 10 তারিখ চলছে, আজকেও ওনার অবস্থা খারাপ হয়েছে। এই যে 91টা সিটে উনি হারতে চলেছে। উনি বলেছিলেন যে বিজেপিকে রুখতে গেলে মমতা ব্যানার্জি পারবে, কিন্তু আমি বলছি 2011-র আগে তো বিজেপি ছিল না, তাহলে 11-র পর থেকে বিজেপি এলো। কার পাহারাতে আমার চোট পড়েছে বাংলায়? 10 বছর দিনের পাহারায়। আমি দেখছি যিনি পাহারা দেওয়া অবস্থায় বিজেপি ঢুকেছে, তিনাকে আবার দায়িত্ব দিচ্ছে বিজেপি ঢুকার। হয় সেটিং নাই কমজোর। তাই আমার বক্তব্য, ওনার উপর ভরসা করো না। আর 91 জায়গার ভোটেতে, বিশেষ করে ওনার বিধানসভা নন্দীগ্রামেতে, উনি নিজে ঘরের মতো 2 ঘন্টা বন্দি, এবং 100-র উপরে জায়গায় বুথ এজেন্ট দিতে পারেনি, উনি বিজেপিকে রুখতে দিল। কিন্তু সেই জায়গায় সংযুক্ত মোর্চা আজকে 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে, 10 জন মিলে একসাথে হাতে হাত দিয়ে আমরা যে লড়াইটা করছি, এই লড়াই আমরা চোখে চোখ রেখে পদ্মফুলকে আমরা সরিয়ে দিচ্ছি। এবং সংযুক্ত মোর্চা হওয়ার পরে লাইন দিয়ে সারি সারি পদ্মফুল ছেড়ে দিয়ে সংযুক্ত মোর্চাটা ঢুকে যাচ্ছে। আর পদ্মফুল আসার পিছনে তো টিএমসির দুর্ব্যবহারের জন্য হয়েছিল। মানুষ বাঁচালো, তিত ওষুধকেই কবুল করে দিয়েছে। কি করবে? বলা হচ্ছে 34 বছরের বাম শাসনের পরে, বামেরা চলে যাওয়ার পরে, গত 10 বছরে বামেদের আর কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে না। আপনি কি সেই মরাগাঙ্গে জোয়ার এনে দিলেন? মানে আপনাকে ধরেই কি বামেরা বাঁচলো? মানে এক সময় মুসলমানরাই হচ্ছে বামেদের ক্ষমতায় রেখেছিল। মানে যদি আপনি সেই অর্থে দেখেন, ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোট বামেদের দিকে পড়তো। আপনি কি সেই মানে মরাগাঙ্গে জোয়ার এনে দিলেন? দেখুন, আমি সব মাইন্ড করি না, আমি সবকে ভাবিও না। আমি এতটুকু ভাবি, আমার সঙ্গে যে বন্ধুত্বের হাত বাইরেছে, আমার দায়িত্ব আমার বন্ধুত্ব হয়েছে। অর্থাৎ আমি যে বলেছিলাম আমার স্মৃতিকাল ভাবি আম দিয়েছে, তাই আমার হেল্প করেছে, আমারও বিনিময় তাকে বাস এতটুকু ভাবি। কে মরেছিল, কে বেঁচেছিল, কার জোয়ার ছিল না, কার ফাটা হয়েছিল, সব। 2 নম্বর কথা, বাম কংগ্রেসকে তো বিরোধী শূন্যর নামে পঞ্চায়েতের সময় বুথে কি বলে প্রার্থী নমিনেশন করতে দেওয়া হয়নি, মেরে তাদেরকে ঘরে ঢুকতে দিয়েছিল। কেন? যদি এরা থাকে, তাহলে মুসলমানের ওপরে আমি জুলুম করলে বাধ্য হয়ে লাভ মেরে চলে যাবো ওইদিকে। এদেরকে রাখা যাবে না, বিজেপিকে বিরোধী হিসাবে রাখো, তাহলে ফ্রিতে মুসলিম ভোটটা মাত্র হতে থাকে। এটা মমতা ব্যানার্জির ড্রামা ছিল, বড় প্ল্যান করেছিল। সেই প্ল্যানটা মানুষ বুঝতে পেরেছে, মানুষ সজাগ হয়েছে। মানুষ ভাতা চায় না, মানুষ ভিক্ষা চায় না, মানুষ চায় দেশ যেটা দিয়েছে। আমি কোনো নেতার কাছে বিষয়, আমি আমার দেশের করতে চাই। আমার কাছে দেশ আগে, নেতা আগে। বলছি ধরুন মমতা ব্যানার্জির হাতে যখন, তৃণমূল কংগ্রেসের হাতে যখন রেল দপ্তর ছিল, বলা হয়েছিল ফুরফুরায় রেল হবে, ফুরফুরা ঢেলে সাজানো হবে, ফুরফুরা পর্যটন কেন্দ্র হবে। আপনি সেটা পেয়েছেন? আপনারা মিডিয়ার মানুষ, আপনারা শুধু এই চোখ দিয়ে দেখেন না, আপনারা যে চোখ দিয়ে দেখেন ওই চোখটা আরও বেশি ভয়ঙ্কর চোখ। সেই চোখ দিয়ে তো দেখুন না, ক্যামেরার চোখ দিয়ে ফুরফুরা শরীফে রেল হয়েছে। ফুরফুরা শরীফের মধ্যে এমন একটা ইন্টারন্যাশনাল জায়গা, যেটা বাংলার জন্য গর্ব, ভারতের জন্য গর্ব। সারা ওয়ার্ল্ড যে ফুরফুরা শরীফকে চেনে, সেই ফুরফুরা শরীফের রেল তো হয়নি, কিন্তু এখান থেকে 7-8 কিলোমিটার কম বেশি দূরে বরগেছিয়াতে বাংলার, তখন তিনি সিএম ছিলেন মমতা ব্যানার্জি, এসে খোদ নিজে বলেছেন যে ফুরফুরা শরীফের রেল করে দিয়েছি। কত বড় মিথ্যা কথা! যে মানুষটা মিথ্যা কথা বলে, তার উপরে কী করে ভরসা করে ভোট দিয়ে আগামীতে যাওয়া দেখাচ্ছে বলে মিথ্যা না? শুনুন, কয়েকটা লাইভ পোস্ট লাগানোর নাম উন্নয়ন নয়, কয়েকটা উন্নয়ন নাম উন্নয়ন নয়। হসপিটালটা মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কবে থেকে চিৎকার করেছি হসপিটালটা বানিয়ে। আমি ছোট না, এই এলাকার হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল সবাই মনে করে ফুরফুরা মানে মুসলিম না।
ফুরফুরায় 20% হয়তো মুসলিম আছে, বাকি সবই অমুসলিম। কিন্তু আমরা কখনো হিন্দু মুসলিম দেখি না, তারা এত ভালোবাসে আমাদের ঘরে, তারা আমাদের কাছে আসে, সবসময় করে থাকে, আমাদের সঙ্গে লেনদেন, উঠা বসা, কারবার, ব্যবসা বাণিজ্য, দেখা, গল্প, খেলাধুলা সব কিছু তাদের সাথে। কিন্তু একটা হসপিটালে কি মুসলমানের চিকিৎসা হয়? সবার চিকিৎসা হবে তো। মুসলিম বলে নয় তোমার ঘৃণা লাগতে পারে যে করবো না মুসলমানদের, দিদিমণি মনে হতে পারে, আরে মানুষের জন্য করুন না। একটা হসপিটাল হলে কেন ছুটবে তারা অন্য জায়গায়? হসপিটালটা করলো না। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, তিনি একদিকে যেমন ধর্মগুরু, আবার বলছে তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নেতাজির সাথে, গান্ধীজির সাথে, আশফাকুল্লাহ সাহেবের সাথে, এনাদের সব সমকক্ষ মানুষ ছিল, এক লেভেল, মানে একসাথে মিলে তারা দেশের জন্য বহু কিছু করেছে, ইতিহাস। আজকে তিনার নামে আমি বলেছেন একটা বিশ্ববিদ্যালয় করে দেন, এখানে হিন্দু পড়বে, দলিত পড়বে, আদিবাসী পড়বে, সাঁওতাল পড়বে, বাগদি পড়বে, সমস্ত ধর্মে ভাতৃত্বটা বাড়বে, করে দেয়নি। উপরন্ত যেগুলো দেবে বলেছিল সেগুলোও দেয়নি। বলছে পূর্বে নাকি উন্নয়ন পরিষদ আছে, উন্নয়ন পরিষদ অফিসটা খুঁজে আজকে বার করবেন, আজকে আপনি বার করবেন উন্নয়ন পরিষদ অফিসটা। সব ফেক কথা, সব দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে এজেন্ট নিয়েছে বাংলায় বিজেপিকে আনার জন্য, সেই জায়গাটা আমি রুখে দিচ্ছি। এই রুখে দেওয়াতে এখন আমাকে মানে আপনি টার্গেট মানে কি বলছেন? মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নাকি দুর্নীতিও করেছেন, এই টার্গেট কথা রাখতে হচ্ছে। সত্যি কি এরকম কিছু আছে? না, আমার জানা মতে কিছু নেই। কেউ যদি মনে করে দুর্নীতি করে থাকে তাহলে ভারতে আইন ব্যবস্থা আছে তো। আমার তো কোনো নেতা মন্ত্রী নয় যে আইনের গলা টিপে রাখবার মতো আমার হাতে ক্ষমতা আছে। আমি জানি আইনের গলা টিপার কারো ক্ষমতা নেই, কিন্তু রুখছে তো। আজকাল তো দেখছি আইনের গলা টিপে ধরছে, আইনকে তাকে তুলে রেখে দিচ্ছে, যে নিজের দাদাগিরি চলছে। আমি তো সেই ধরনের লোক নয় যে বাবা আমি আইনের গলা টিপে ধরে তাকে ধরে রেখে দেবো, আমার বিষয় ব্যবস্থা করছে না। এখন যদি কেউ বলে সেই নলেজ সিটির টাকা কোথা, এই কথাটা তুলছে, নলেজ সিটির টাকা কোথা, নলেজ সিটির টাকা কোথা, যারা নলেজ সিটির টাকা দিয়ে তাদের ঘরে জিজ্ঞেস করুন, তারা উত্তর দেবে। একটা জায়গার কাগজপত্র না হয় সেখানে আমি কাজ করতে পারি না। কাজ করতে গিয়েছিলাম, এই টিএমসির লোকেরা তারা জবরদস্তি করে বন্ধ করে দিয়েছে। কাগজপত্র সব কিছু দিকে তারা আমাকে ডিস্টার্ব করছে। সেখানে পুরো 50-60টা কিছু মানুষকে ভুল বুঝিয়ে পয়সা দিয়ে তাদেরকে নামিয়ে দিচ্ছে। আমি কি মার্কেট করবো? তাদেরকে বুঝে দিচ্ছে ভাই ভালো কাজ, আপনারা কেন পরে এটা করে দিয়ে তারা মনে হয় মানুষের টাকা নিয়ে নিয়েছে, হ্যাঁ নিয়ে জানে যারা টাকা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন তো মানুষের টাকা আমি খেয়ে নিয়েছি, চুজ করুন না। স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি মানে বামেদের মিটিংয়ে যতটা যাচ্ছেন, জনসভায় যতটা যাচ্ছেন, ততটা কিন্তু কংগ্রেসের জনসভায় আপনাকে দেখতে পাচ্ছি। মানে ভোট একবারে শেষ দিকে এসে গেল, আপনি কি মালদা মুর্শিদাবাদ এইসব অঞ্চলগুলিতে প্রচারে যাবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দক্ষিণবঙ্গে কংগ্রেসেরকে আমি সাপোর্ট করছি, কংগ্রেসের প্রোগ্রাম চলছে। আর দক্ষিণবঙ্গে কংগ্রেসের সিট একটু কম। অসিদ্ধার প্রোগ্রামে গিয়েছিলাম, আব্দুল মান্নান স্যার বলেছিলেন গিয়েছিলাম। এবার এক এক জায়গায় কেমন হচ্ছে, অনেক কটা এমএলএ সেখানে চলে যাচ্ছে। বসিরহাটে গিয়েছিলাম, সেখানে কংগ্রেসের এমএলএ গত কালকে মানে বাদুরিয়াতে গেলাম আব্দুল সত্তার সাহেবের থেকে। এইভাবে যাচ্ছি যেখানে যেখানে পাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামটা আমার অফিস থেকে আর আলিমুদ্দিন থেকে এই প্রোগ্রামটাকে সেদিন ঠিক করা হচ্ছে। আমি তো ব্যাপারটা জানি না প্রোগ্রামে, যেখানে যেখানে আমাকে বলে দিচ্ছি যে কালকে আপনার এই প্রোগ্রাম আছে, আমি সেখানে চলে মানে এইটুকাই বলছি যে আপনি মানে আপনি আসার পরে বিজেপির কি বাড়তি সুবিধা হলো? মানে মুসলমান ভোটটা কি ভাগ হয়ে গেল? মুসলমান ভোটে যদি তৃণমূলের দিকে চলে যায় তাহলে বিজেপির লাভ হয়ে যাবে। মানে এখন তো এবার পশ্চিমবাংলায় ভোট হচ্ছে ধর্মের ভিত্তিতে। আমি মনে করি না, চেষ্টা করেছিল, কিন্তু এখন মানুষ ধর্মের ভিত্তিতে ভোট করছে না, এখন মানুষ কর্মের ভিত্তিতে ভোট চাইছে। আর রাজনীতি ধর্মলীয় হয় না, আমি আবার বললাম রাজনীতি কর্মলীয় হয়। রাজনীতির সংজ্ঞা হলো সেরা নীতি, যে নীতি দ্বারা রাষ্ট্র রাষ্ট্রবাসীকে পরিচালনা করে। এটা আমি জানি না, অন্য কে কী জানে জানি না। সেই জায়গায় ব্রিগেড হওয়ার পর থেকে মানুষ যেভাবে অন্যদিকে চলে গিয়েছিল, এই দেখুন মানে টিএমসি অত্যাচারে মানুষ বাঁচার জন্য জায়গা করছিল, তখন বাম কংগ্রেস নেই,
মানুষ বাধ্যতাম বিজেপির কাছে আশ্রয় নিয়েছে, কিন্তু বিজেপির কাছে থাকতে পারছে না। বিজেপির যে আইডিওলজি, চিন্তাধারা পুরো রবীন্দ্রনাথ টেকারের বিরুদ্ধে, কাজী নজরুলের বিরুদ্ধে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে। ওনারা কেউ স্টাইলের মানুষ ছিল? তারা তো মহান সর্বধর্মের মানুষের কথা ভাবতো, মানুষের উন্নয়নের কথা ভাবতো, মানব প্রেমের কথা ভাবতো। এই তারা বাধ্য ওখানে গিয়েছিল। যখনই ব্রিগেড প্রোগ্রামটা হলো, যেভাবে জন উচ্ছ্বাস হলো, তখন তারা ভাবলো যে আমরা বাঁচার একটা জায়গা পেয়ে গেছি। আবার সব বিজেপি থেকে করে চলে আসছে। বিজেপি থেকে যত চলে আসছে তত মমতা ব্যানার্জির সমস্যা। বিজেপি থেকে যত চলে আসছে তত মমতা ব্যানার্জির সমস্যা। বিজেপির কতটা সমস্যা হচ্ছে না, যাতে বেশি সমস্যা মমতা। কারণ মমতা ব্যানার্জি যে বড় একটা অঙ্কের টাকা তার হাত থেকে ফসকে যাচ্ছে, কন্ট্রাক্ট ছিল বাংলায় বিজেপি কিনে দিতে পারলে এত লক্ষ হাজার কোটি টাকা পাবে, এই হবে বড় বড়, সেই জায়গা থেকে উনি বঞ্চিত হচ্ছে। উনি দেখুন বেশি খেপে যাচ্ছে। বিজেপির ঘর ভেঙে যাচ্ছে, উনি খেপে যাচ্ছে। বিজেপির ঘর ভেঙে যাচ্ছে, উনি খেপে যাচ্ছে। বিজেপি থেকে আমার হিন্দু মা বাবা চলে আসছে, দলিত মা বাবা চলে আসছে, আদিবাসী মা বাবা চলে আসছে। তারা ফিরে আসছে নিজেদের সেই যে পুরাতন সংসার ছিল, বাম কংগ্রেস, সেই যে সমাজ যেখানে জাতপাত নয়, যেখানে কর্ম হবে, শিল্প হবে, সবাই একসাথে মিলেমিশে থাকবে, সেই সমাজের দিকে ফিরে আসছে। এদের দিদিমণির সমস্যাটা বেশি মনে করছে। তারপরে আপনি কি মনে করেন যে সংখ্যালঘুদের উন্নয়ন পশ্চিমবাংলায় ঠিকঠাক হয়েছে গত 10 বছরে? এবং সংখ্যালঘুদের যে মানে সংখ্যা এই যে বলা হচ্ছে ধরুন এত লোকের এত ভাতা দেওয়া হয়েছে, এত ছেলেদের এত ভাতা দেওয়া হয়েছে, এত মানে ম্যাক্সিমামটাই সংখ্যালঘুদের জন্য দেওয়া হয়েছে, যে জন্য হিন্দুরা আজকে কিন্তু অনেকটা মানে অ্যান্টি তৃণমূল বা অ্যান্টি বলুন, এটা কিছুটা হচ্ছে যে মমতা ব্যানার্জির এই যে বলছে যে আমি সংখ্যালঘুদের জন্য এই দিয়েছি বা হিজাব করা, এটার জন্যই তো আজকে মানে হিন্দুরা খানিকটা বিজেপির দিকে ঝুঁকেছে। আপনি কি এটা মনে করেন যে সংখ্যালঘুদের ঠিকঠাক উন্নয়ন হয়েছে? দেখুন, হিন্দুরা বিজেপির দিকে ঝুঁকেছে আমি বলবো। লক্ষ লক্ষ মুসলমান বিজেপির চলে গেছিল। আপনি জানেন, আপনি মিডিয়ার মানুষ, আপনি সত্যি করে বলুন, জানেন না? আমি কথা কি ভুল বললাম? একটু সারা দেন, হ্যাঁ কি না? ঠিক। লক্ষ লক্ষ মুসলমান বিজেপিতে চলে গেছিল। কেন? শুধু শোষণের জন্য নয়, জুলুমের জন্য। গ্যাজার কেস, ঘর ভেঙে দেওয়া, রেপ কেস, ইটা কেস, মানুষ ব্যস্ত হয়ে গেছিল। দ্বিতীয় নম্বর কথা, দেখুন উন্নয়ন কাকে বলে? মানুষ উন্নয়নটা কি বোঝে জানি না। ভাতা দেওয়ার না উন্নয়ন না, শিক্ষায় যখন আমার সমাজকে আগাবেন তখন উন্নয়ন। সমীক্ষা বলছে শিক্ষাতে পশ্চিমবাংলায় যারা 30%, তারা আদিবাসী দলিতদের থেকেও শিক্ষাতে পিছিয়ে, তারা হলো মুসলমান। আপনি শরীর থেকে একটা দেশ বা পশ্চিমবাংলা মনে করেন, এই শরীরে যদি 30 অংশ নষ্ট হয়ে যায়, 30%, এই রাজ্যটা বেকার, এই শরীরটা বেকার। 30% মুসলিম আজকে শিক্ষাতে আদিবাসী দলিত পিছিয়ে, কার দয়াতে? 2,500 টাকা আপনি ভাতা দিচ্ছেন কজনকে? 3,000 জন। 3,000 জনের মধ্যে আমার পাচ্ছে কজন? 500 জন। ও তো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। ওপর থেকে যদি আছে বীজখানে কাঠ বানিয়ে যাচ্ছে, হাঙররা হা করে খেয়ে ফেলছে। 500 ইমাম পাচ্ছে, তাও সন্দেহ। আর দ্বিতীয় নম্বর, কোনো ইমাম বলেছিল যে আমি খেতে পাচ্ছি না, দিদিমণি আপনি ভাতা দেন? আর দিদি আগে না দেশ আগে? দেশ বলেছে শিক্ষা দাও, দিদি বলছে ভাতা দাও। দেশ বলেছে ঘর দাও, দিদি বলছে ওদেরকে ভিক্ষা দাও। দেশ বলছে চাকরি, কি বলে, কর্মসংস্থান দাও, ও বলছে আমার কাছে হাত পাত। আরে আমার দেশের বিরুদ্ধে আপনি কেন গেলেন? অবশ্যই এই দূষণটা করে উন্নয়ন তো কিছু হয়নি। ঘুমটা দিয়ে এমনভাবে অ্যাড করেছে বড় বড় পোস্টারে, তাতে আমার কিছু ভাই, গায়ের ইসলাম মুসলিম মানে হিন্দু ভাইদের মধ্যে কিছু ভাই, তারা স্বাভাবিক মনের মধ্যে কষ্ট পেয়েছে যে মমতা মনে হচ্ছে খাতুন হয়ে গেল, শুধু ওদেরকেই দিচ্ছে। মানে এত অ্যাড করছে, ঘন ঘন প্রচার করছে, কোথা সেই রেড রোডে পালাচ্ছে, কোথা প্রোগ্রামে যে কলমা পড়া শুরু করছে। মানে এমন মুসলিম দূষণ করেছে যে আজকে মমতা মুসলমান না হিন্দু, ও নিজেই টেনশনে পড়ে গেছে। লাস্টে বলতে হচ্ছে আমি মমতা কি বন্ধ করতে ব্যানার্জি, মমতা ব্যানার্জি আমি ব্রাহ্মণ, এই সার্টিফিকেটটা আমাকে দিতে হচ্ছে আজকে প্রোগ্রামে গিয়ে। মানে এমনভাবে দূষণ করে ফেলেছে। আমরা দূষণ চাই, আপনাকে দূষণ করতে হবে, আপনাকে ঘন্টা দিতে হবে না। আপনার যে কৃষ্টি কালচার, চাল চলন, আপনি আপনার স্টাইলে থাকুন। আপনি দেশের সিএম,
আপনার কাছে দেশের নাগরিক হিসাবে আমরা চাই আমার যে অধিকারটা আপনি ভাগ করছেন, আপনি সমান বটোয়ারা করুন। আপনাকে এক দিতে হবে না যে মুসলমান 99% দিয়েছি, কিন্তু আমি দেখছি আপনি দুটো চোখকে সমানভাবে না দেখে আপনি একটা চোখে শুধু গুণগান গেয়েছেন, কিন্তু এই চোখে ধুলো বালি ময়লা সব ফেলছেন, কিন্তু আর একটা চোখের গুণগান গাইলেন, কিন্তু চোখটাকে ভেতরে ভেতরে পরিষ্কার করছেন। কিন্তু আপনার এই গুণগানে এক শ্রেণীর বাহ্যিক যাদের, মানে এক শ্রেণী মানুষ আছে যাদের অতটা এডুকেশন নাই, তারা ভুল বুঝে ধরতে না পারার জন্য তারা তো বিজেপিতে গেছে, কিন্তু বেশিরভাগ মানুষ বিজেপিতে গেছে যান বাঁচার জন্য, এর হাত থেকে বাঁচার জন্য। গুন্ডা সন্ত্রাস তোলাবাজ সিন্ডিকেট ডাকাত খনি বোম দিয়ে আল দিয়ে যা গুণ সব চোরগুলোকে দলের মধ্যে ঢুকে দিয়েছে। কিন্তু যারা প্রকৃত টিএমসিকে জন্ম দিয়েছিল তারা ভালো লোক ছিল, তারা সব দল থেকে বাদ এই গুন্ডাদের ঢোকার জন্য। তারা যদি থাকতো মনে হয় মমতার দলটা তো খারাপ হতো। একটা জিনিস জানার ইচ্ছা, সেটা হচ্ছে 34 বছরের বাম আমলে বলা হয়েছিল, তারপরে সার্চার কমিটি রিপোর্ট বলেছিল যে মুসলিমদের সেরকম উন্নয়ন আমাদের এখানে হয়নি। সেই জন্যই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে 2011-তে ভোট দিয়েছিল, এবং সিপিএম থেকে সমস্ত ভোটে বামেদের সমস্ত প্রায় মুসলিম ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায় দিকে গেছে। কিন্তু তারাও তো মানে ডিপ্রাইভ, যেটা ভেবে ভোট দিয়েছিল সেটা পায়নি। কিন্তু 34 বছরেও তো কোনো উন্নতি হয়, তাহলে আপনি হঠাৎ করে বামেদের সঙ্গে কেন গেলেন? এখন কি ইতিহাসটা আপনি ভুলে যাচ্ছেন বা মনে থাকছে না, নাকি এটাকে আবার রিফর্ম করা যায় তার জন্য? তিনটে কথা বলবো। প্রথম কথা, 2006-এর সাঁতার কমিটির রিপোর্ট বামেদের পিরিয়ডে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন আমার মনে আছে। নাম্বার 2, বামেরা উন্নয়ন করেনি বলেই শাস্তি দিয়েছে, ফেলে দিয়েছে। কিন্তু দিদিমণি উন্নয়ন করবে বলেছিল, কিন্তু বামেরা উন্নয়ন করবে বলেছিল কি আমি জানি না, তখন আমি জন্মই হয়ে গেলাম বামে। তারপরও বামেদের পিরিয়ডে 4% মনে হয় চাকরি ছিল, দিদিমণির পিরিয়ডে ছিল 1%। তার মানে আরও কথা দিয়েছে যে উন্নয়ন করবো, কিন্তু আরও